আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অফিডিয়ান। লিখেছেন আমিনা। সূর্য পশ্চিম দিকে ডুবে যেতে শুরু করেছে। পাখিরা নিজেদের ভেতরে কলহ বিবাদ শেষ করে যার যার নিরে ফিরছে। কিছুক্ষণ পরেই মাগরিবের আজানের সাথে সাথে রাতের আরম্ভ সূচনা হবে। রুমেশা বসে আছে তার রুমের বিছানায়। মনটা ভালো নেই ওর। সে ঘটনার পর 3 দিন পার হয়ে গেছে। এই 3 দিন শামসুল বা আয়েশা কেউ ওর সাথে ভালো করে কথা বলেনি। প্রচণ্ড খারাপ লাগছে ওর। বাবা মা ওর ওপরে এই অভিমান ও আর নিতে পারছে না। বারবার মনে হচ্ছে বাবা বকুক, মা মারুক, তবুও কথা বলুক। কিন্তু তা আর হচ্ছে না। আয়শা শামসুল দুজনে ওর সাথে অপরিচিতের মতো আচরণ করছে। রুমাইশাও কোনো উপায় না পেয়ে চুপচাপ হয়ে আছে। গতকালও আয়েশার সাথে কয়েকবার কথা বলতে গিয়েছিল, কিন্তু আয়শা গুটি কয়েক কথা ছাড়া আর কিছু বলেননি। তাছাড়া আজ সকালে রাফসানের সাথে আয়েশা এই বিষয় নিয়ে কথা বলেছে। সাফওয়ানের এমন কাজ রাফসানও প্রচণ্ড রেগে আছে। সাফওয়ানের থেকে বেশি রাগে লেগেছে ওর রুমাইশার ওপরে। সকালে ফোনটা লাউডে রেখে রুমাইশাকে শুনিয়ে শুনিয়ে রাফসানের সাথে কথা বলেছেন আয়েশা, যেন রাফসানের বকাগুলো শুনে রুমাইশা ভালোভাবে বুঝতে পারে আর ভাইয়ের একটাও ভালোভাবে টের পায়। রুমাইশাও শুনেছে সব নিজের রুমে বসে বসে, কিন্তু কিছু বলেনি। সাফওয়ানকে কিছু কিছু জানিয়েছে, কিন্তু সাফওয়ান বলেছে কোনো কথা না বলে চুপচাপ থাকতে। ও সেটাই করেছে। নীরবতা পালনের পর শান্তি বজায় রাখার চেষ্টা করছে, বাবা মাকে মানানোর চেষ্টা করছে। রাফসান বাসায় আসবে আগামী পরশু। এসে এইসবের একটা বিহিত করবে সে। যাই করুক, সাফওয়ানের সাথে কখনো রুমাইশার বিয়ে হতে দেবে না। রুমাইশা নিজের রুমে বসে মনে মনে শুধু প্রার্থনা করছে যে এই সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যায়, সবাই নিয়ে যেন ও সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। কারোর সাথে যেন ওর বা ওর পরিবারের সম্পর্ক নষ্ট না হয়, সব কিছু যেন ভালোই ভালো হয়ে যায়। সাফওয়ান যে কয়টা দিন বেঁচে আছে সে কয়টা দিন সম্পূর্ণ সময়টা যেন সাফওয়ানকেই দিতে পারে। ওর জীবনে যেন কোনো অপূর্ণতা না থাকে, কোনো আফসোস নিয়ে যেন এই পৃথিবী ত্যাগ করতে না হয়। এসব ভাবতে ভাবতেই চোখ দুটো ঝাপসা হয়ে এলো ওর। মাগরিবের আজান পড়েছে এমন সময়। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো রুমাইশা। বাইরে কলপারে গেল উজু করতে। উজু করে এসে নামাজে দাঁড়ালো। রাত এখন 8:45। সাফওয়ান গত কয়েকদিন ধরে খুব ভালো ফিল করছে। স্মৃতি ভ্রমণের যে সমস্যাটা হচ্ছিল সেটা কয়েকদিনে আর হয়নি। আজকালের ভেতরে ওর খোলসটাও ছাড়ার কথা। সেদিনের চামড়াটা খসখস করছিল, কিন্তু আজকে সেটা ফিল করছে না ও। ব্যাপারটা কি দেখার জন্য সাফওয়ান ওর রুমের ভিতরে রাখা ফুল ভিউ মিররের সামনে দাঁড়ালো। তারপর নিচে পরনের ফুল স্লিম টি শার্টটা খুলে ফেললো। নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে গেল সাফওয়ান। ওর গায়ের চামড়া খসখসে অবস্থাটা আর বোঝা যাচ্ছে না। সাফওয়ান একবার নিজের কবজির উপরের অংশ পরখ করল। খসখসে হয়ে উপরে ভেসে থাকা চামড়াগুলো সাফওয়ানকে বিস্মিত করে দিয়ে নাই হয়ে গেছে। সাফওয়ান ভেবে পেল না কি হলো হঠাৎ করে। কোণে দিকটা অল্প একটু ভেসে ওঠার চামড়া দেখতে পেল না ও। যা একটু দেখতে পেল সেটা ধরে টান দিয়ে ওঠানোর চেষ্টা করলো সাফওয়ান, কিন্তু উঠল না। উল্টো ব্যথা পেল ও। চামড়াগুলো আবারও গায়ের সাথে লেগে আছে স্বাভাবিক চামড়ার মতো। কিন্তু এটা কিভাবে সম্ভব? এর আগে তো কখনো এমন হয়নি। সাফওয়ান বুড়ো দুটো কুঞ্চিত করে ভাবতে শুরু করলো কিভাবে হলো এমন। তারপর দ্রুত গতিতে খাতা কলম নিয়ে বসে গেল স্টাডি টেবিলে। একের পর এক লিখতে থাকলো গত কয়েকদিন সপ্তাহে কী খেয়েছে। সবগুলো দিন মায়ের হাতে রান্না খেয়েছে, একদিন শুধু রিমুদের বাসায় খেয়েছে। রিমুর বাড়ি যাওয়ার আগে রাতে হাঁসের মাংস খেয়েছে, কিন্তু সেটা তো আগেও কয়েকদিন খেয়েছে। সেদিন তো কিছুই হয়নি। তারপর ও কি কোনো মেডিসিন নিয়েছিল এর ভেতরে? না, মনে পড়ছে না তেমন কিছু। ও তো রোগ বলাই হয় না বলতেই গেলে। ইমিউন সিস্টেম ওর পুরো ম্যাক্স লেভেলের। কোনো মেডিসিন নেওয়া হয়নি এর ভেতর। তাহলে কি কোনো কিছু ইনহেলার করেছে এর ভেতরে? না, কোনো পারফিউম ইউজ করেনি, কোনো ইনহেলারও নেয়নি। তাহলে কি হলো? এরপর একদিন রিমুদের বাসায় খেয়েছিল, কিন্তু সেটা তো অনলি মাংস। তাহলে কি আর? রিমুকে চুমু খেয়েছিল। হ্যাঁ, রিমুকে চুমু খেয়েছিল, যা এই জীবনে এই প্রথমবার। তাহলে কিন্তু সেটা কিভাবে সম্ভব? চুমুতে কি কেউ কখনো ঠিক হয়? এর মাঝে কাহিনী আছে কোনো নিশ্চিত। সেটা শিওর হতে ওর এখনই রিমুদের সাথে
রিমুর বাসায় যেতে হবে, রিমুর সাথে দেখা করতে হবে। সাফান উঠে চেয়ার থেকে দাঁড়ালো, তারপর মাকে কল দিয়ে বলল, মা, আমি একটু বেরোচ্ছি, আমার খাবারটা আমার রুমের ভেতর রেখেছিও, আমি এসে খেয়ে নেব। রুনির সম্মতি জানিয়ে কলটা কেটে দিল সাফওয়ান। তারপর ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিল, ঠিকঠাকভাবে গুছিয়ে বাইরে বের হলো। তারপর গাড়ি নিয়ে সোজা গেল ওর ল্যাবের রাস্তায়। বাড়ি থেকে বেশি দূর না। বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে গাড়িটা নিয়ে চলল সাফওয়ান। গন্তব্যে পৌঁছালে গাড়িটা উত্তরের জঙ্গলের একপাশে পার করে বেরিয়ে পায়ে হেঁটে ঢুকলো জঙ্গলের ভেতর। 10 মিনিটের ভেতরেই চলে গেল কাঙ্ক্ষিত স্থানে। টিনের বেড়া দেওয়া একটা ছোটোখাটো ভাঙাচোরা ভুতুড়ে ঘর। ঘরটা হুলিয়া দেখতে কেউ ভয়ে এটার কাছে আসবে না। সাফান নিঃশব্দে ঢুকলো তার ভেতরে। ঘরের ভেতরে ঢুকে মেঝের ওপর থেকে শুকনো পাতার আস্তরণ সরালো। সরাতেই বেরিয়ে এলো একটা চারকোনা লোহার দরজা। দরজাটার উপরে হাত রেখে চাপ দিতেই দরজাটা খুলে বের হয়ে এলো একটি টাচ স্ক্রিন। সেখানে আঙুলের ছাপ চাইছে। সাফান সেখানে হাত দেওয়ার সাথে সাথে দরজাটা ক্ষীণ মেটালি শব্দ করে সরে গেল একপাশে। দরজাটা সরে গেলেই সেখানে ভেসে উঠল স্টিলের স্টারওয়ে। সেটা বেয়ে নিচে নামলো সাফান। সাফান নিচে নামতেই চারকোনা দরজাটা আবারও লেগে গেল শব্দ করে। এরপর ল্যাবের মেন দরজা দিয়ে ভেতরে পা দিতেই লেজার রোশনি স্ক্যান করে নিল সাফওয়ানকে। ল্যাবের প্রথম অংশ সাফওয়ান নিজের রুমের মতোই করে তৈরি করে সাজিয়েছে। বাম পাশে দেওয়াল ঘেঁষে একটা ডাবল বেডে বিছানা। বিছানার পাশে স্টাডি টেবিল আর তার পাশে রাখা একটা বুক শেলফ। বিছানার পায়ের দিকটায় রাখা আছে একটা সুরাক আর আলনা। ডান সাইডে একটি ফুল ভিউ মিরর আর বাকি দেওয়াল জুড়ে আছে অনেকগুলো ওয়াল মিরর। তার পাশে আছে আলমিরা। সাফান গিয়ে ওর বুকশেলফের সামনে দাঁড়িয়ে একটা নির্দিষ্ট বই উল্টে সেটা টান দিতেই আলমিরাটা মাঝখান থেকে 2 খণ্ড হয়ে দুদিকে সরে গেল। আর তারপর বেরিয়ে এলো সে কাঙ্ক্ষিত ল্যাব। সাফান ভেতরে পা রাখার সাথে সাথে একটা এআই ভয়েস ওয়েলকাম জানালো ওকে। সাফান ভেতরে ঢুকতেই ল্যাবটার টেকনোলজি কম্পিউটারমেন্টের ভেতর থেকে ছোট্ট একটা ডিভাইস নিল। তারপর নিজের কম্পার্টমেন্ট থেকে নিল আর একটি ডিভাইস যেটা আগের তুলনায় কিছুটা বড়। আর অন্য আরেকটি কম্পার্টমেন্ট থেকে নিল একটি নতুন সিরিঞ্জ আর ছোট ছোট কয়েকটা কৌটো, যার ভেতরে কটন বার্ডের মতো একটি করে কাঠি বিদ্যমান। তারপর সেগুলো একটি ছোট্ট বিগ শেলফের ভেতরে নিয়ে বেরিয়ে এলো ল্যাব থেকে। জঙ্গল থেকে বেরিয়ে আবারও গাড়ি কাছে এলো সাফওয়ান। তারপর ড্রাইভিং সিটে বসে গাড়ি ঘোরালে একটা শব্দ হলো। শব্দ করে রুমাশাদের বাড়ির রাস্তায় চলে গেল। রাত বাজে 11টা। রুমাশা শুয়ে আছে নিজের রুমে। শুয়ে ফোন চাপছে। রাতেও খায়নি সে। সাফান ওকে আংটি পরিয়ে দিয়ে যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না। আশাও ডাকছে না খেতে আর। নিজেদের মতো খাচ্ছে, কথা বলছে, ঘুমাচ্ছেন, কিন্তু রুমাশাকে সর্বদা এড়িয়ে চলছেন। রুমাশা প্রথম 2 দিন অনেক খারাপ লাগলেও এখন আর বিরক্তি এসে যাচ্ছে এইসবের প্রতি। আশা নিজে তো কথা বলছেন না, রুমাশা কথা বলতে গেলেও কোনো কেমন জানি দূর দূর করছেন। শামসুলও তাই। আর এইসব যে রাফসানের বুদ্ধিতে হচ্ছে সেটা রুমাশা বেশ ভালোভাবেই বুঝছে। তাই ও সিদ্ধান্ত নিয়েছে ও আর কাউকে কোনো কথা বলার জন্য সাধবে না। আয়শা শামসুল ঘুমিয়ে গেছেন। শামসুলের নাক ডাকার শব্দ পাওয়া যাচ্ছে। বাড়ি মাথায় তুলে নাক ডাকছেন তিনি। আয়শা যে এত শব্দেও ঘুমাতে পারে এতে সবচেয়ে বেশি অবাক হলো রুমাইশা। রুমাইশা ফোন চাপতে চাপতেই এসব ভাবছিল। তখনই ফোনের উপরে নোটিফিকেশন বাড়ে একটা মেসেজে চোখ আটকে যায় রুমাইশার। সাফান দিয়েছে, রিমু ছাদে এসে দরজা খোল। মেসেজটা দেখে রুমাইশার পিলে চমকে গেল। এই ছেলেটা ওকে মহাবিপদে ফেলবে। এমনিতেও বিপদে শেষ হচ্ছে না, লেগেই আছে। আর ও এইসব বিপদের ইঞ্জিনের ভেতরে তেল দিচ্ছে। রুমাইশা ফোনটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে এগোলো। সন্ধ্যার পর ছাদে উঠতে ভয় লাগে ওর। কেমন জানি গা ছমছম করে। আর এখন বাজে 11টার বেশি। ভয়কে জলাঞ্জলি দিয়ে ওর এখন যেতে হচ্ছে সেই ছাদে। পা টিপে টিপে ছাদে দরজার কাছে গেল ও। দরজাটা লোহার, সামান্য টোকা লাগলেই ঘরবাড়ি কাঁপিয়ে তোলে। আর তার উপর এখন রাত। রুমাইশা সময় নিয়ে ধীরে ধীরে দরজাটা খুলল। দরজাটা খুলতেই সামনে তাকালো রুমাইশা। রুমাইশাকে নিজের সামনে পেয়েই হুট করে জড়িয়ে ধরল সাফওয়ান।
নিজের সাথে একদম মিশিয়ে নিল। সাফওয়ানের কাছে হকচকে গেল রুমাইশা। এই ছেলেটা যে কি করে দ্রুত সবকিছু মাথার উপর দিয়ে যায়। ধুমধাম করে শুধু জড়িয়ে ধরে, ভাবনা চিন্তা ওর সময় দেয় না। রুমাইশা মাথাটা নিজের বুকে চেপে ধরে রইল সাফওয়ান। রুমাইশা ওর চুপচাপ দাঁড়িয়ে আছে সাফওয়ানের বুকে কান পেতে। সাফওয়ানের হৃদযন্ত্রটা ড্রিম ড্রিম করে শব্দ করে লাফাচ্ছে। আর সে কল্পনাটা যেন রুমাইশার মাথায় ঘুরছে। সে মনে হচ্ছে তার ওই যে হৃৎপিণ্ডটা লাফানোটা সে নিজ চোখে দেখছে। রুমাইশাকে কিছুক্ষণ এইভাবে জড়িয়ে রেখে সাফওয়ান যেন স্বস্তির নিঃশ্বাস নিল। কিঞ্চিতক্ষণ পর রুমাইশাকে ছেড়ে দিল সাফওয়ান। তারপর রুমাইশার চোখে চোখ রেখে বলল, নিচে চল, কাজ আছে কিছু। রুমাইশা সম্মতি জানিয়ে ছাদের দরজাটা খোলা রেখেই সাফওয়ানকে নিয়ে রুমে এলো। রুমে ঢুকে আস্তে করে দরজাটা বন্ধ করে দিল। তারপর ডিম লাইটটা দিল। সাফওয়ান রুমাইশার রুমে এসে নিজের মুখের মাস্ক গগলস খুলে রাখলো রুমাইশা পড়ার টেবিলের ওপর। তারপর বিছানার উপরে ব্রিফকেসটা রেখে ওপেন করলো। এরপর ওর ভেতর থেকে ল্যাব থেকে আনা ছোট্ট ডিভাইসটা বড় ডিভাইসটার মাথায় লাগালো। রুমাইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাফওয়ানের কার্যকলাপ দেখছে আর বোঝার চেষ্টা করছে সাফওয়ান কি ঠিক করতে চাইছে। নিজের কাছে শেষ করে সাফওয়ান রুমাইশার দিকে তাকিয়ে ইশারা করলো কাছে আসতে। রুমাইশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে গেল সাফওয়ানের নিকট। রুমাইশা কাছাকাছি আসতেই বাম হাতটা রুমাইশার কোমরটা আলতা করে রেখে আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল সাফওয়ান। তারপর রুমাইশার মুখের কাছে মুখ এনে চোখে চোখ রেখে ধীর স্থির গলায় জিজ্ঞেস করলো, আমাকে তুই কতখানি বিশ্বাস করিস রিমু? রুমাইশা নিজের মুখ খানিকটা আর একটু সাফওয়ানের মুখে কাছাকাছি নিয়ে এসে মৃদু গলায় উত্তর করল, যতখানি বিশ্বাস করলে এত রাতে কোনো পুরুষ মানুষকে নিজের ঘরে নিয়ে আসা যায়। সাফওয়ান ঠোঁট কামড়ে হাসলো। তারপর রুমাইশার বাম হাতটা দিয়ে বিপরীত দিকে ঘুরিয়ে ওর পিঠটা নিজের সামনে নিয়ে আসলো। তারপর মৃদু স্পর্শে ঘাড়ের ওপর থেকে রুমাইশার চুলের বেনি আর ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো বাম পাশের দিকে সরালো। এরপর ঘাড়ের ঠিক মাঝ বরাবর নিজের হাত থাকা ডিভাইসটা ছোঁয়ালো। ডিভাইসটার ট্রিগার চাপতেই ডিভাইসটার মাথায় লেগে থাকা ছোট ডিভাইসটা খিচে জাতীয় শব্দ তুলে ঢুকে গেল রুমাইশার ঘাড়ের চামড়ার ভেতর। আশঙ্কিক এমন ব্যথায় রুমাইশা চোখ মুখ অস্পষ্ট শব্দ বের করলো। ছিটকে কিছুটা রক্ত বের হয়ে এলো ঘাড় থেকে। সাফওয়ান সেগুলো তার পকেটে থাকা তুলো বের করে মুছে দিল। তারপর বলল, চুল দিয়ে ঢেকে রাখবি আর মাথা সবসময় ওড়না দিয়ে বেরাবি যেন কেউ না দেখে। রুমাইশা জিজ্ঞেস করলো না সাফওয়ানকে যে আসলে কি করবে সেটা ওর শরীরে। রুমাইশাকে এমন নিশ্চুপ দেখে সাফওয়ান ধীর গলায় জিজ্ঞেস করলি না কি দিলাম তোর শরীরে? রুমাইশা মাথা নাড়িল দুদিকে। সাফওয়ান কিছুক্ষণ নীরব থেকে বলল, কি হবে যদি তুই কিছুদিন পর বিষক্রিয়ায় মারা যাস, বা আমি যেদিন মারা যাব সেদিন তুইও মারা যাস? রুমাইশা ঘাড় কিঞ্চিত ঘুরিয়ে নির্বিকার গলায় বলল, কপালে মৃত্যু লেখা থাকলে তো আর সেটা মুছে ফেলা সম্ভব না। তাই যখনই আসুক, যার কারণে আসুক, সদরে গ্রহণ করব। আর মৃত্যুটা যদি হয় আপনার সাথে সাথে, তাহলে সেই মৃত্যুকে আমি নিজে আলিঙ্গন করব। রুমাইশার কথায় আবারও হাসলো সাফওয়ান। তারপর রুমাইশাকে নিজের দিকে ফিরে বিছানায় বসালো। ব্রিফকেস থেকে সিরিঞ্জটা বের করলো। এরপর রুমাইশার কবজিতে সিরিঞ্জের সুচ ফুটিয়ে বের করে আনলো এক সিরিঞ্জ তাজা রক্ত। রক্ত নেওয়ার সময় সাফওয়ান বলল, তোর শরীরের ফ্লুইডগুলো টেস্ট করতে হবে। কেন করতে হবে সেটা টেস্ট করার কারণ সফল হলে জানতে পারবি, নইলে পারবি না। রক্ত ভরা সিরিঞ্জটা ব্রিফকেসে রেখে ছোট ছোট কৌটোগুলো বের করে আনলো। এরপর একটা কৌটা খুলে তার ভেতর থেকে কর্টনের দৃশ্যটা স্টিকটা বের করে রুমাইশার দিকে ইশারা করলো মুখ খুলতে। রুমাইশা মুখ খুললে মুখের ভেতর থেকে স্টিকটা দিয়ে খানিকটা স্যালাইভার সংরক্ষণ করলো সাফওয়ান। এরপর অন্য আর একটা কৌটা রুমাইশার চোখের কোণার স্টিক কিছুটা ফ্লুইড নিল, সেগুলো ব্রিফকেসে ভরে দিল। আর এরপর আর একটা কৌটো বের করলো সাফওয়ান। কৌটোটা হাতে নিয়ে রুমাইশার দিকে চোরা চোখে তাকিয়ে গলা খাকারি দিল। রুমাইশা কিছুক্ষণ তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। সাফওয়ান কিছু বলবে করেও বলছে না দেখে রুমাইশা মুখের অভিব্যক্তিতে বোঝালো, যা বলতে চান তাড়াতাড়ি বলুন। সাফওয়ান এবার নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিজের মুখের সামনে ধরে আরও একবার গলা খাকারি দিল। বলার প্রস্তুতি নিল, কিন্তু বলে উঠতে পারল না।
সাফনের বারবার গলা খাকারি দিতে দেখে রুমা এসে এগিয়ে অধৈর্য হয়ে বলল, এত নকশা করলে মা কখন চলে আসবে শব্দ শুনলে, তখন দেখেন। সাফান না পেরে নিজের ফোনটা হাতে নিল, তারপর রুমেশাকে ইশারা করলো ফোন দেখতে। রুমেশা ফোনটা হাতে নিল, কিন্তু এরপর সাফানের যে মেসেজটা দেখেছে সেটা দেখে চোখ গরম করে তাকালো সাফানের দিকে। সাফান সেটা দেখে তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, তারপর হাতে থাকা কৌটোটা বাড়িয়ে দিল রুমেশার দিকে। মুখ ফেরানোর অবস্থায় আবারও গলা খাকারি দিয়ে বলল, টেস্টের জন্য লাগবে, ইমার্জেন্সি। রুমেশা কৌটোটা ঝামটা মেরে হাত থেকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এলো ওয়াশরুম থেকে, তারপর হাতের কৌটোটা সাফানের হাতে দিল। সাফান সেটা নিয়ে ব্রিফকেসে ভরে রাখলো। সব কিছু ঠিকঠাক গুছিয়ে নিয়ে সাফান উঠে দাঁড়িয়ে রুমেশাকে নিজের কাছে ডাকলো। রুমেশা কাছে এলে ওর কোমরে হাত দুটো জড়িয়ে নিয়ে উঁচু হয়ে ওর কপালে ঠোঁট ছোঁয়ালো সাফওয়ান। এরপর শব্দ করে চুমু খেলো কপালে। তারপর রুমেশার ডান হাতটা টেনে হাতের অনামিকার মাপ নিল। সাফওয়ানের কাজকর্ম দেখে রুমেশা বুঝে গেল সাফওয়ান ফেরার প্রস্তুতি নিচ্ছে। সাফওয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি এখনই চলে যাবেন? সাফওয়ান ওর নিচে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, অনেক কাজ আছে, এখনই যেতে হবে, অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ। সাফওয়ানের উত্তরে রুমেশা সন্তুষ্ট হলো না। বুড়ো দুটো ওপর দিকে উঁচিয়ে ঠোঁট নামিয়ে ইনোসেন্ট মুখ বানিয়ে বলল, আর একটু থাকুন না প্লিজ। রুমেশার এমন চেহারা দেখে সাফওয়ান আক্কেল মুন্ডুক, বুকের ভেতর অদ্ভুত রকমের অনুভূতি উদ্রেক হতে শুরু করলো যেন। হঠাৎ করে অন্যরকম বাসনা জেগে উঠল মাথার ভেতরে। হাত পা গুলোর ভেতর কিছু একটা যেন কিলবিল করছে। ভেতরে আদিম সত্তাটা লাফালাফি করে বাইরে বের হয়ে আসতে চাচ্ছে। থেকে যেতে ইচ্ছে করলেও ওর ভীষণ। রিমু যে ওকে এমন ইনোসেন্ট মুখ করে ঘায়াল করে দিতে পারে তা ঘুণক্ষরেও ভাবেনি। দ্রুত নিজেকে সামলে নিল সাফওয়ান। ডান হাত দিয়ে রুমেশার চিবুক ধরে জড়ানো গলায় বলল, বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই শয়তানের নানির মতো চেহারাটা মোটেও ইনোসেন্ট করে রাখবি না। এসব ট্রিক বিয়ের পর অ্যাপ্লাই করবি, নাহলে তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। তখন আমার দোষ দিলে কিন্তু আমি মেনে নিব না। শয়তানের নানি বলে রুমেশার সাথে সাথে নিজের ইনোসেন্ট মুখটা সরিয়ে আসলোই শয়তানের নানির মতো লুক দিল সাফনের দিকে। সাফন সেটা খেয়াল করে দুষ্ট হাসি দিয়ে রুমেশাকে নিজে থেকে সরিয়ে দিয়ে মাস্ক আর গগলস পরতে পরতে নির্ভীকের গলায় বলল, ইয়াপ, নাও স্টার্ট পারফেক্ট। তারপর বিছানা থেকে ব্রিফকেসটা উঠিয়ে নিয়ে রুমেশার চোয়াল টেনে ধীর গলায় বলল, ছাদের দরজাটা দিয়ে দিবি, আয়। সাফন আগে আগেই চলল, রুমেশা পেছন পেছন। সিঁড়ি বেয়ে ছাদের দরজার কাছে গিয়ে সাফন দরজা পার হয়ে ওপারে গিয়ে দাঁড়িয়ে রইল রুমেশার মুখোমুখি। তারপর রুমেশাকে ইশারা করলো দরজাটা দিয়ে দেওয়ার জন্য। রুমেশা দরজা দিতে যাবে তখনই হুড়মুড় করে এগিয়ে এসে নিজের মাস্কটা মুখ থেকে সরিয়ে প্রগার একে চুম্বন বসিয়ে দিল রুমেশার ঠোঁটে। এমন আক্রমণে রুমেশার মুখ থেকে অস্পষ্ট ধ্বনি বের হলো, কিন্তু পর মুহূর্তেই চোখ দুটো বন্ধ করে নিল ও। আধা মিটিমিটি মাথায় দেখছে সাফান ওকে। আধা মিনিট মতো এসে চেয়ে দিল সাফান ওকে, আর তারপর ভূতের মতো দ্রুত পায়ে ছাদ থেকে যেন অদৃশ্য হয়ে গেল সাফওয়ান। রুমেশা সাফওয়ান যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল একটা, তারপর নিঃশব্দে দরজাটা লাগিয়ে দিয়ে রুমে এসে শুয়ে থাকলো। ভোর 5টা। সাফওয়ান চিত হয়ে শুয়ে আছে জঙ্গলের খালপাড়ে কাদামাটিতে। চোখ দুটো বন্ধ, মুখে ওর বিজয়ের হাসি। ওর গা ঘেঁষে কিলবিল করছে খালপাড়ে আশেপাশে অজস্র ছোট বড় সাপ। সাকসেসটাকে সেলিব্রেট করার আর কোনো রাস্তা পাচ্ছিল না, তাই খালপাড়ে কাদামাটিতে এসে লাফালাফি করেছে। এখন কাদামাটির ভেতরে শুয়ে পড়েছে। ওর শরীর থেকে বের হওয়া এক অদ্ভুত রকমের ওডারের কারণে শৈশবগুলো আকৃষ্ট হয়। এসবে অভ্যস্ত ও, বরং এসব শৈশবকে ও একটু বেশি ভালোবাসে। সমস্ত রাতটা ল্যাবে কাটিয়েছে সাফওয়ান। রুমেশা থেকে সমস্ত ফ্লুইডগুলো টেস্ট করিয়েছে ও। রুমেশা ব্লাড টেস্ট করার পর সাফওয়ান পুরোপুরি বিস্ময় হতবাক হয়ে গেছে। ওর ছোটবেলায় দেওয়া কামড়ের কারণে অ্যান্টিভোম দেওয়ার সত্ত্বেও অল্প কিছু বিষ রয়ে গিয়েছিল রুমেশার শরীরে, আর সেটাই রুমেশার শরীরে রক্তের সাথে মিশে ওর প্রিয় হিউম্যান সিস্টেমের সাথে মিশে তৈরি হয়েছে মেডিসিন। সাফওয়ানের শরীরের কন্ডিশনের একমাত্র মেডিসিন। রুমেশা সামান্য রক্ত নিজের শরীরে নিয়েছে ও, তারপর থেকে অন্য ধরনের একটা এনার্জি বুল্ড ফিল করছে।
শরীরটা আগের তুলনায় অনেক অনেক ভালো লাগছে। আর এই আশ্চর্য ব্যাপারটা ডিসকভার করতে সাফওয়ান সমস্ত ল্যাব জুড়ে লাফালাফি আর আনন্দে চিৎকার দিয়েছে। কিছু সময়ের জন্য একদম বাচ্চা বনে গিয়েছিল ও। এত আনন্দ জীবনে কখনো পেয়েছে কিনা না মনে পড়ে না। ল্যাব থেকে বের হয়ে দৌড়ে দৌড়ে সোজা চলেছে খাল পাড়ে। খোলা বাতাসে এসে বুক ভরে নিঃশ্বাস নিয়েছে। আর তারপরে খালের পাড়ে কাদামাটিতে শুয়ে মাখামাখি করেছে। এরপর থেকে মুখ থেকে হাসি ওর সরছে না। রুমাইশাকে এত সুন্দর খবরটা ওর জানানো দরকার, কিন্তু ফোনটা ল্যাবে ফেলে এসেছে। আরও কিছুক্ষণ কাদামাটির সন্তুষ্ট চিত্তে মাখামাখি করা শেষে উঠে বসলো সাফওয়ান। তারপর উঠে দাঁড়িয়ে হাঁটা ধরলো আবারও ল্যাবের পথে। ল্যাবে গিয়ে ল্যাবের ওয়াশরুমে ঢুকলো। স্কেলের শাওয়ারটা অন করে তার নিচে চোখ দুটো বন্ধ করে দাঁড়ালো সাফওয়ান। প্রচণ্ড রকমের ভালো লাগছে ওর। দেওয়ালে 2 হাত ভর দিয়ে সাফওয়ান ভাবতে থাকলো ওর সিঙ্গাপুরের জীবন। রিমুকে তার অনেক অনেক কিছু জানানোর আছে। রিমু ওর বউ হতে চলেছে খুব দ্রুত, তাই ওর থেকে কোনো তথ্য গোপন রাখতে চায় না সাফওয়ান। পরবর্তীতে কোনো মাধ্যমে জানতে পারলে হয়তো ব্যাপারটা ভালো চোখে দেখবে না রিমু। হয়তো কেন, মোটেও ভালো চোখে দেখবে না। কিন্তু হঠাৎ কিছু একটা ভেবে চোখ মেলল সাফওয়ান। না, রুমিকে আগে থেকে কিছু বলবে না ও। বিয়েটা হওয়ার পরই বলবে। আগে বললে যদি রিমু বিয়েটা করতে না চায়, ওকে অস্বীকৃতি জানায়, না কিছুতেই ওকে কিছু বলা যাবে না। রিমুকেও হারাতে পারবে না কোন অবস্থাতেই। রিমুকেও প্রচণ্ড প্রচণ্ড রকমের ভালোবাসে। আর এখন তো ওর জীবন বাঁচানোর একমাত্র রাস্তা রিমু। ও তো আর মিথ্যা বলেনি, শুধু কিছু ইনফরমেশন লুকিয়েছে। এটা কি ধোঁকা পর্যায়ে পড়ে? তেজক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল সাফওয়ান। যা কিছু বলার সব বিয়ের পরই বলা যাবে। এখন কোনো ধরনের ইনফরমেশন লিক হলে সব দিক থেকে সমস্যা হয়ে যাবে ওর। এসব ঝামেলার মাঝে গোপন ঝামেলাটাও গোপনে রাখার সিদ্ধান্ত নিল ও। হুট করে সাফওয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। শাওয়ারটা বন্ধ করে বের হয়ে এলো ওয়াশরুম থেকে। তারপর শরীর থেকে পানি ছেড়ে মুছে রেডি হয়ে গাড়ি নিয়ে বের হয়ে পড়ল অজানা উদ্দেশ্যে। সকালের নামাজ পড়ে আবারও ঘুমিয়েছিল রুমাইশা। 7টার দিকে আশা এসে ডেকে তুললেন। তারপর হাসি মুখে বললেন, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, উঠে আমার কাজে হাত লাগিয়ে দে। তোর বড় খালা আর জুবাইর আসবে আজকে, রাতে থাকবে। রান্না করতে হবে অনেক কিছু। আমি একা একা এত কিছু করতে পারবো না, দ্রুত ওঠ। রুমাইশা ঘুম চোখে জিজ্ঞেস করলো, কখন আসবে? আর তারা আসবে তা আমাকে আগে বলনি কেন? আয়েশা আবারও ফিরে যেতে যেতে বললেন, এখন তো বলেছি, এখন ওঠ। রুমাইশা আড়মোড়া ভেঙে উঠে বসলো বিছানায়। তারপর হাই তুলল কিছুক্ষণ। ওকে দিয়ে কাজ করাতে হবে বলে মায়ের ব্যবহার খুব ভালো হয়ে গেছে। মায়ের এসব খচ্চর মার্কা বুদ্ধিতে কিছুক্ষণ তাকিয়ে রইল ও। বিয়ের পর নিজে বাচ্চা কাচ্চার উপর এমন ট্রিক অ্যাপ্লাই করবে বলে ভাবল। মায়ের এমন কাজ করিয়ে নেওয়ার ফোন দিতে কিছুক্ষণ চুপে চুপে হাসলো ও। যাই হোক, ভালো হয়েছে, কথা তো বলছে, এটাই অনেক। এখন কাজ করতে আপত্তি নেই। বিছানা থেকে উঠে পড়ল অনেক কষ্টে। তারপর ঢুলতে ঢুলতে পেছনে গিয়ে হাত মুখ ধুয়ে আসলো। এরপর রান্নাঘরে গেল মায়ের কাছে। আয়শা 3 বোন 3 ভাই। আয়শা সেজো, বড় বোন জুলেখা, বড় ছেলে জুবায়ের। ইতালিতে পড়াশোনা করে তো পড়াশোনা শেষে দেশে এসেছে। তার খুব শখ হয়েছে আয়শার খালার বাড়িতে আসবে। রাফসানের চেয়ে বয়সে 2 বছরের বড় হবে হয়তো। রুমাইশা জুবাইরকে একদম পছন্দ করে না। কেমন যেন ক্যাবলা ক্যান্তের মতো তাকিয়ে থাকে সব সময়। মনে হয় ওকে জোর করে বসিয়ে দেওয়া হয়েছে পৃথিবীতে। আর ওর মোটেও এই পৃথিবীতে আসার মত ছিল না। এখন ইতালি থেকে ক্যাবলা ক্যান্ত স্মার্ট ক্যান্ত হয়ে গেছে হয়তো। এসব ভাবতে ভাবতে রুমাইশা ঝাঁজ পেঁয়াজি কাটতে কাটতে একবার আয়শার দিকে তাকালো। আয়শা হিসাব করছে পাশে বসে কি কি খাওয়াতে হবে। মাছ ভাজা, সবজি, বেগুন দিয়ে মাছের ঝোল, আলুর দম, মুরগি, গরু, খাসি। মায়ের এত পদ শুনে রুমাইশা বলে উঠল, ওরে বাপরে, এত আয়োজন করছো জানো মিনিস্টার আসছে? আয়শা ধমক দিয়ে বললেন, তুই চুপ থাক, এতদিন পরে ছেলেটা আমাদের বাড়িতে আসছে, তা খাবো না? রুমাইশার সাথে সাথে বলে উঠল, সাফান ভাইয়া তো কতকাল পর আসছে বাড়িতে, কই তাকে তো একটু খাওয়ালে না? সে বিনা দাওয়াতে তোমার বাড়ি এসে ঘুরে গেল, তাকে তো তোমার সামান্য আপ্যায়নও করনি। আয়শা ফ্রিজ থেকে মাংস বের করতে করতে বললেন, আপ্যায়ন করার মতো হলে আপ্যায়ন অবশ্যই করতাম, কিন্তু আপ্যায়ন করার রাস্তায় রেখেছিস তুই। সম্পর্কগুলোকে একদম নষ্ট করেছিস তুই। নইলে সাফানকে কি আমি কম যত্ন করি?
রুমাইশা বলে উঠল, আমি কিছু নষ্ট করিনি, তাতে আমি পছন্দ করি বা নাই করি। তুমি সব কিছুই বোঝো। তাকে আমি খুবই পছন্দ করি। লাইফ পার্টনার হিসেবে সে একজন পারফেক্ট পুরুষ। আর হ্যাঁ, আমি তো ভুল করেছি, আমি মানছি। কিন্তু সেটা যেন গুরুতর তেমন কিছু না, ততটাও নয়। তাই যত্ন করলে সবাইকে সমান যত্ন করবা, নইলে দরকার নেই। তারপর মায়ের দিকে চোখে চোখ রেখে একবার তাকে নির্বিকার কণ্ঠে বলল, আর তাছাড়া সাফান ভাই তো কিছুদিন পর তোমার মেয়ের জামাই হতে চলেছে, তাই সেই হিসেবে যত্ন আপনি তার একটু বেশি পাওনা, বলে ঠোঁট টিপে হাসল রুমাইশা। আশা একবার তির্যক চোখে তাকালেন রুমাইশার দিকে। কিছু বলল না, কিন্তু মনে মনে হাসলেন। সাফানকে আমি এই জীবনে জামাই হিসেবে মেনে নেব না। তোর ব্যবস্থা আমি খুব শীঘ্রই করে দিচ্ছি, মনে মনে আওড়ালেন তিনি। সব কোটাকাটা হয়ে গেলে রান্নাগুলো শুরু করলো আয়েশা। রুমাইশা মায়ের সাথে হাতে হাত দিয়ে সব করছে। মুরগির মাংস আর আলুর দমটা রান্না করলো ও নিজ হাতে। দুপুরের আগে সব রান্নাবান্না কমপ্লিট করে ফেললো। আগামীকালে রাফসান আসবে। আয়েশা জুলেখা বলেছিল রাফসান আসলে আসতে, কিন্তু তার ছেলের নাকি তর সইছে না, আজই আসতে লাগলো। একটা দিন অপেক্ষা করলে নাকি তার কলেজে ছাই হয়ে যাচ্ছিল। একটার পর একটা জুলেখা তার ছেলেকে নিয়ে কথা বলেছিল তার সাথে, সেও তাতে মত দিয়েছিল। একটার পরপরই জুলেখা তার ছেলেকে নিয়ে চলে আসলো আয়েশাদের বাসায়। হাজব্যান্ড নেই ওনার, মারা গেছে গত বছর। এক মেয়ে এক ছেলে, মেয়ে বিয়ে দিয়েছে, নাতনিও আছেন একটা। ছেলে ইতালি থাকতো, ঢাকাতে মেয়ে জামাইয়ের বাসায় থাকতেন তিনি। রুমাইশা গোসল সেরেছে, তাই আপ্যায়নটা করল আয়েশা। শামসুল বাড়িতে নেই, আসবে 3টার পর। জুলেখা আর জুবাইরকে গেস্ট রুমে গিয়ে কাপড় ছেড়ে আসতে বললেন। নাস্তা সব রেডি করলেন তিনি। ওনারা কাপড় ছেড়ে আসতেই আয়েশা গুছিয়ে ফেলল সব। কিছুক্ষণ পর জুলেখা আর জুবাইর এসে বসলো সোফায়। আয়েশা নাস্তা এগিয়ে দিচ্ছেন আর গল্প করছেন বোনের সাথে। গল্পের এক পর্যায়ে জুবাইর জিজ্ঞেস করলো রুমাইশার কথা। আয়েশা বললেন যে গোসল গেছে, বেরোবে এখুনি। গোসল শেষে গায়ে খয়েরি রঙের সালোয়ার কামিজে পরে মাথায় টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো রুমাইশা। বিছানায় রাখা ফোনটার কাছে গেল। কাজে চাপে ফোনটা টাচ করতেও সময় পায়নি। বা হাতে ভেজা জামা কাপড়গুলো উঁচু করে রেখে ডান হাতটায় জামায় মুছে ফোনটা ধরে সুইচটা টিপল। কাঙ্ক্ষিত মানুষটার নামটা ওপরে ভেসে থাকতে দেখি মুখে হাসি ফুটে উঠল ওর। মেসেজটা ওপেন দেখল। সাফান লিখেছে, তোমার ভেতর দিয়ে আমি নতুন করে জন্ম নিতে চলেছি, ভালোবাসি। কথাটার আগামাথা বুঝল না রুমাইশা, কিন্তু ভালোবাসি শুনে খুশি হলো খুব। ওতে উত্তরে কিছু লিখল না। ভেজা জামা কাপড়গুলো রোদে দিয়ে ছাদে যাওয়ার জন্য উদ্দেশ্যে রুম থেকে বের হলো। বের হতেই সোফায় বড় খালা আর জুবাইরকে বসে থাকা দেখতে পেল। অপ্রস্তুত হয়ে গেল রুমাইশা। দ্রুত পায়ে জুলেখার নিকট এসে সালাম বিনিময় করলো। রুমাইশাকে দেখে চোখ জুড়ে গেল জুলেখার। 3 বছর পর দেখেছে তিনি বোনের মেয়েকে। এতদিনে তিনিও আসেননি আর রুমাইশাও যায়নি তাদের বাসায়। খালার পাশে বসে থাকা জুবাইরকে দেখে মনে মনে হাসলো রুমাইশা। ক্যাবলাকান্ত জুবাইর ভাই তো আসলে স্মার্ট একটা ভাব নিয়ে আসছে। আসলে স্মার্ট হয়েছে নাকি অভিনয় করেছে বুঝতে পারল না ও। জুলেখার সাথে কুলস বিনিময় শেষে জুবাইয়ের সাথে কথা বলল রুমাইশা। তারপর জুলেখার থেকে সময় চেয়ে জামা কাপড়গুলো নেড়ে দেওয়ার জন্য ছাদের দিকে গেল। ছাদে কাপড়গুলো নেড়ে দিয়ে শামসুলের শুকনো কাপড়গুলো তুলে নিয়ে আসলো সাথে। তারপর নিচে এসে সোফায় শামসুলের জামাগুলোকে রেখে দেবে ভাবলো। তারপর সেটা না করে শামসুলের রুমে রেখে দিল। ডাইনিংয়ে সোফায় বসে জুবাইর বিপরীতে এসে বসলো। মায়ের পাশে বসা জুবাইর চোখ বড় বড় করে দেখছে রুমাইশাকে। সেই কোন পিচ্ছি বেলায় দেখেছে। রুমাইশা হয়তো তখন 8 কি 9-এ পড়তো, সবেমাত্র কৈশোরীতে পা দিয়েছিল তখন। আর এখন সে পরিপূর্ণ যুবতী। রুমাইশার ফোলা ফোলা গাল, গলার নিচে ক্ষীণ ভাসমান বিউটি বহন, থুতনিতে থাকা ছোট্ট কাটা দাগ, কানের লতির নিচে থাকা ছোট্ট কুচকুচে তিল, সবই কিছু বিচক্ষণ সঙ্গে চোখ বুলাচ্ছে জুবাইরকে নিজের দিকে এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে রুমাইশা অস্বস্তি বোধ করলো ভীষণ। একবার মায়ের দিকে ইশারা করলো রুমে চলে যাওয়ার অনুমতির জন্য, কিন্তু আশা চোখ গরম দিয়ে ওইখানে বসিয়ে রাখলো ওকে। জুবাইর মনে মনে প্রচণ্ড খুশি, কারণ কাল পরশুর ভিতরই রুমাইশার সাথে ওর বিয়ে। যদিও রুমাইশাকে কখনোই তেমন নজরে দেখেনি ও, কিন্তু মা যখন প্রস্তাবটা দিল তখন ভেবে দেখলো একবার
তেমন নজরে দেখলে কোনো অসুবিধাই নেই। আর এখন রুমাইশাকে দেখার পর তো সে প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কোনো অবকাশই রইল না। আয়শা খালা যে তার মায়ের কাছে নিজের এমন প্রস্তাব রাখবেন তা কখনো ভাবেনি জুবাইর। রাফসানও 2 দিন আগে কথা বলেছে ওর সাথে এই বিষয়ে। রাফসান বলেছিল ডিসিশনটা আগে ওকে জানাতে। জুবাইর ওর তাই করলো। প্যান্টের পকেট থেকে মোবাইল ফোন বের করে ছোট্ট করে একটা মেসেজ দিল রাফসানকে। সে যে রাজি এবং খুব ভালোভাবেই রাজি। এমন গোলুমোলু বউ পাওয়ার উপেক্ষা খালাকে সে মনে মনে ধন্যবাদ দিল অনেকগুলো। মনের ভেতরে যে খুশিতে আটখানা হয়ে যাচ্ছে। বারবার চোখ চলে যাচ্ছে রুমাশার দিকে। কামেজের উপর দিয়ে রুমাশার পেটের দিকটা একবার চোখ বুলালো জুবাইর। মেদ আছে বলে মনে হচ্ছে না। ওপর থেকে রুমাশার সুটেল দেহ কাঠের মতো কাঠামো দেখে চকচক করে উঠল জুবাইয়ের চোখ দুটো। রুমাশা অনেকক্ষণ ধরেই খেয়াল করছে জুবাইয়ের চাহনি, কিন্তু এবার ওর এমন লোলুপ দৃষ্টি দেখে রুমাশার মায়ের অনুমতি নেওয়ার চেষ্টা করল না। সোজা উঠে দাঁড়িয়ে বলল, আমার খিদে পেয়েছে মা, আমি আমার খাবারটা নিয়ে রুমে যাচ্ছি, ওখানেই খাবো। তারপর মুখে জোর করে হাসি ফুটিয়ে জুলেখার দিকে তাকিয়ে একবার ডাইনিং টেবিলে থেকে খাবার নিয়ে নিজের রুমে চলে গেল রুমাইশা। রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। গায়ের ভেতর রিরি করছে ওর। এত ক্যাবলা ছিল ভালোই ছিল, এত বেয়াদব ছিল না ওই সময়। দামড়া হয়েছে আর অসভ্য হয়েছে। এমনভাবে তাকাচ্ছে যেন জীবনে মেয়ে দেখিনি কোনোদিন। এসব ভাবতে ভাবতে ভাতের থালাটা নিয়ে বিছানায় উঠে বসলো রুমাইশা। তারপর ফোন অন করে ইউটিউবে ঢুকে ভিডিও দেখতে দেখতে খেতে লাগলো। দুপুরে বাড়িতে ঢুকলো সাফওয়ান। এতক্ষণ ও ল্যাবেই ছিল। নিজের ওপর আরও কিছু রিসার্চ চালিয়েছে। রেমেডিতে ওর সব সমস্যার সমাধান হলেও চোখ আর দাঁতের ওপর সেটার কোনো প্রভাবই পড়ল না। এটা নিশ্চিন্ত ও। তবে কিছু কিছু বিষয় নিয়ে চিন্তা হচ্ছে অনেক। তবে যাই হোক, ও যে একটা সলিউশন পেয়েছে তাতেই ও খুশি। এর চেয়ে বেশি কিছু আর কখনো হয়নি। মেইন গেট দিয়ে ঢুকে গ্যারেজে গাড়ি রেখে বাড়ির ভেতরে প্রবেশ করলো সাফওয়ান। রুনিয়া হলরুমে বসেছিলেন। সাফওয়ানকে দেখে বললেন, কী রে, রাতে বললি খাবার রেখে আসতে, এসে খাবি, অথচ সকালে তোর খাবার দিতে গিয়ে দেখি সেটা ওভাবেই ফেলা আছে। কি যে করিস না তুই। মায়ের সাথে সাফওয়ান কোনো কালেই তেমন একটা ফিরেছিল না। এখন তেমন একটা কিছু হয়েছে তার ভিতরে। ধীরে ধীরে সে সবার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। সে মায়ের দিকে তাকিয়ে বলল, সরি মা, কাজ ছিল একটা গুরুত্বপূর্ণ। তোমাকে ফোন দিয়ে একবার বলতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম তুমি হয়তো ঘুমিয়ে গেছো, তাই আর কল করিনি। সরি। খিদে পেয়েছে অনেক, তুমি খাবারটা নিয়ে এসো, একটু পরে কথা আছে কিছু। কথাগুলো বলি আবারও আগের মতো হেঁটে সিঁড়ি বেয়ে চলে গেল ওপরের রুমে। রুনিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল। সাফওয়ানের জন্য প্লেটে খাবার সাজাতে লাগলো। সাফওয়ান রুমে গিয়ে নিজের পোশাক আশাক সব খুলে একটা ট্রাউজার পরে ওয়াশরুমে হাত মুখ ধুতে চলে গেল। তারপরে মাথার উপরে ফ্যান ছেড়ে দিয়ে মেঝেতে পা ঠেকে বসে রইল বিছানায়। প্রচুর হালকা লাগছে ওর। মাথা থেকে যেন আস্তে একটা বোঝা নেমে গেছে। বসা থেকে ধারাম করে বিছানায় শুয়ে পড়ল সাফওয়ান। হাতের তালু দুটো একটার উপর আরেকটা নিয়ে মাথার নিচে রাখলো। তারপর চোখ দুটো বন্ধ করে বড় বড় করে নিঃশ্বাস ছাড়লো কয়েকবার। কিছুক্ষণ পর রুনিয়া আসলো ছাদে। এক হাতে খাবার ট্রে নিয়ে অন্য হাতে টোকা দিল দরজায় কয়েকবার। শব্দ শুনতেই সাফওয়ান শোয়া থেকে উঠে দরজা খুলে দিল। রুনিয়াকে ভেতরে ঢুকালো। দরজাটা আবার বন্ধ করে দিয়ে মায়ের হাত ধরে ট্রেটা নিয়ে টেবিলের উপর রাখলো। তারপর মাকে বিছানায় বসে চেয়ারটা টেনে নিজেও বসলো। রুনিয়া চোখ ঘুরে ঘুরে দেখতে লাগলো ছেলের ঘরটাকে। কতদিন আসা হয় না এখানে। ঘরটা দেখে শেষ হতেই ওনার চোখ গেল সাফওয়ানের শরীরের দিকে। ছেলের বাহুতে হাত স্পর্শ করে তিনি বললেন, বাহ, সেই খসখসে চামড়াগুলো তো এখন আর দেখছি না, তুলে ফেলেছিস নাকি? সাফওয়ান মায়ের হাত ধরল। তারপর মুখে হাসি ফুটিয়ে বলল, এটা বলার জন্যই তোমাকে ডেকেছি মা। রুনিয়া জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো ছেলের দিকে। মায়ের চাউনি দেখে সাফওয়ান আবার স্মিত হাসলো। তারপর কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে মা। আল্লাহ চাইলে আমি আরও বেশি দিন বাঁচব, তোমাদের মাঝে থাকব। রুনিয়া চেয়ে রইলেন ছেলের দিকে। আবার কিছুক্ষণ চুপ থেকে সাফওয়ান ধরা গলায় বলল, আমি আমার মেডিসিন পেয়ে গেছি মা। আল্লাহ যদি রহমত করে তাহলে আমি একেবারে সুস্থ হয়ে যাব। আবার পুরোপুরি না হলেও হব কিছুটা। অন্তত যে খারাপ অবস্থা আমার হওয়ার কথা ছিল সেটা আর হবে না আশা রাখি। তোমাদের সাথে আরও কিছুদিন থাকবো আমি মা। এখন শুধু সেই মেডিসিনটা ঘরে নিয়ে আসার পালা। রুনিয়া খুব মনোযোগ দিয়ে শুনলেন ছেলের কথা। প্রচণ্ড খুশি হলেন তিনি। চোখ মুখে ওনার ঝিলিক দেখা যাচ্ছে।
চোখের কোণাটা ভারী হয়ে গেছে। চুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ওনার চোখ থেকে। দুই হাত তুলে চোখ বন্ধ করে অসীম দয়ালু সৃষ্টিকর্তার নিকট শোক গোচার করলেন তিনি। কিন্তু শেষের কথাটা বোধগম্য হলো না ওনার। হাত নামিয়ে সাফানের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, মেডিসিন ঘরে আনতে হবে বলতে? কোথায় পাওয়া যায় সেটা? দেশেই তো? সাফান হাসলো, তারপর বলল, হ্যাঁ মা, দেশি, তোমার ভাইয়ের ঘরে। রুনিয়া বুঝলেন না কিছু, বুড়োকুচিত করে তাকিয়ে রইলেন। মাকে এত ভাবনা চিন্তা করতে দেখে সাফান বলল, আমি রিমোর ব্লাড সহ ওর শরীরে আরও কিছু ফ্লুইড টেস্ট করেছি কাল রাতে। ওর ব্লাডে আরও কিছু ফ্লুইডে অদ্ভুত মিউটেন্ট দেখেছি আমি মা, যা আমি আজ পর্যন্ত কারোর শরীরে দেখিনি। আর সেটাই হয়েছে ছোটবেলা আমার দেওয়ার কামড়ের কারণে। তারপর ওর ফ্লুইডগুলোর সাথে আমার শরীরের কিছু ফ্লুইড মিক্স করতেই আমি এক অভাবনায়ক ডিসকাভারি করে ফেলেছি মা। এত বছর আমি যে মেডিসিন খোঁজে সারা দুনিয়া তন্ন তন্ন করে ফেলেছি, সেটা আমি ঘরের কাছেই ছিল মা, কিন্তু আমি ঘুণাক্ষরে টের পাইনি ওইটা। রুনিয়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, মেডিসিনটা কি? আর তুই কিভাবে বুঝলি যে ওর শরীরে মিউটেন্ট ঘটেছে? সাফান সোজা হয়ে বসে বলল, বাকি সব তোমাদের পরে বলবো। তুমি শামসুল মামার কাছে আরও একবার ফোন দিবে, তারপর মামাকে বলবা আমার প্রস্তাবটা আরও একবার ভেবে দেখতে সম্মতি জানাতে। আমি দুই পরিবারের ভেতরে সম্পর্ক নষ্ট হোক চাই না। মামাকে কিছু বলার দরকার নেই আগে থেকে। মামাকে বোঝাও, মামা বুঝলে মামিও বুঝবে। তুমি আজ রাতেই মামার কাছে ফোন করবা, মনে থাকবে? রুনিয়া মাথা নাড়লেন। সাফান বলল, এখন তুমি নিচে যাও, আমি খেয়ে ঘুমাবো, সারা রাত ঘুমাইনি আমি। আর পারলে মামাটা মনটা একটু নরম করার চেষ্টা করো। তুমি তার আদরের বোন, তুমি তাকে একটু বুঝিয়ে বললে সে শুনবে। আমি রিমুকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না কখনো, আর রিমুকেও প্রাণ থাকতে কখনো অন্য কারো হতে দেব না। এটা উনি যত দ্রুত বুঝবেন তত আমাদের সবার জন্য মঙ্গল হবে, ঝামেলা হবে না কোনো। ছেলের কথায় সায় জানিয়ে রুনিয়া বসা থেকে উঠে দাঁড়ালো, দরজা খুলে রুমে চলে গেল নিজের। আর সাফান খাওয়া শেষ করে গভীর ঘুমিয়ে গেল। এদিকে রুমেশের অগোচরে তার বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বাড়িতে। দুপুর গড়িয়ে বিকেল হলো। শামসুল বাসায় এসেছেন কিছুক্ষণ আগে। খাওয়া দাওয়া করে নিজের রুমে বিশ্রাম নিচ্ছেন তিনি। রুমেশা ঘুমিয়ে আছে ওর ঘরে। সারাদিনের কাজের পর ক্লান্তি লাগছিল ওর অনেক। আসরের অক্ত হওয়ার পর আয়েশা এলেন মেয়ের রুমে। তারপর ঘুমন্ত রুমাইশাকে ডেকে তুললেন। মায়ের ডাকে আড়মোড়া ভেঙে উঠে বসল রুমাইশা। আয়েশাকে এইভাবে বোরখা পরে রেডি হওয়া অবস্থায় দেখে রুমাইশা চমকালো প্রথমে, তারপর জিজ্ঞেস করলো, কোথাও যাচ্ছ এখন তুমি? আয়েশা বিছানায় পা ঝুলিয়ে দিয়ে বসে বললেন, যশোর যাচ্ছি, তোর খালা, আমি আর জুবায়ের আমরা একটু কেনাকাটা করব আর ঘুরবো। কিন্তু এখন গেলে তো ফিরতে রাত হয়ে যাবে, কাল সকালে যেতে পারতে তো। আর ওরা আসলোই তো দুপুরে, আর এখনই আবার ওদেরকে নিয়ে তুমি যশোর যাচ্ছ? কাজ আছে তাই যাচ্ছি, তুই বেশি বকিস। শোন, আমাদের ফিরতে রাত হলে ফ্রিজ থেকে তরকারি বের করে গরম করবি। তোর বাবা যদি মাংস খেতে না চায় তবে ডাল রান্না করবি, ফ্রিজে আছে, বের করে গরম করে দিস। আর একটা ডিম ভেজে দিস। আর ভাত রান্না করা নেই কিন্তু, কুকারে ভাত চড়িয়ে দিবি সন্ধ্যার পর পর, 5 জনের হিসাব করে। রুমেশা আবারও বিছানায় শুয়ে পড়তে পড়তে বলল, ঠিক আছে দিবনে, তোমরা সকাল সকাল ফিরো। আয়শা বিছানা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আবার এখন ঘুমাস না? আসরে আজান পড়ে যাবে এক্ষুনি, উঠে নামাজ পড়ে রাফসানের রুমটা একটু ঠিকঠাক কর, কাল বাড়িতে আসবে ও। সকাল 9টা ট্রেন, ওঠ এখন। তারপর চলে গেলেন বাইরে। রুমেশা আর কিছুক্ষণ দম মেরে শুয়ে থেকে অবশেষে উঠল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উঁচু করে নামাজ পড়ে নিল। তারপর গেল রাফসানের রুমে। রুমটা ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছিয়ে বেডশিট আর বালিশের কভারগুলো বদলে সেগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রুমটা পরিপাটি করে রাখলো। রাফসান খুব গোছালো মানুষ, কোথাও একটুখানি ময়লা দেখলে সাথে সাথে চিল্লানো শুরু করে। রুমাশা আর আয়শা তো সারাক্ষণ রাফসানের বউয়ের কপাল নিয়ে কথা বলে, যে মেয়েটা আসবে তার সারাক্ষণ ঝাড়ঝুড়ি করতে হবে, তার এসব করতে করতে দিন চলে যাবে, অন্য কাজের টাইমই পাবে না। রুম গোছানো যখন শেষের পথে তখন হঠাৎ শাফিন এলো বাইক নিয়ে। রুমেশা বাইরের শব্দ শুনে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো শাফিনকে। রাফসানের আলনাটা তখন অর্ধেক গোছানো হয়েছে, বাকিটা ওভাবে রেখে বাইরে চলে আসলো। বাইকের শব্দে শামসুলও বের হয়ে এসেছেন, কিন্তু শাফিন এসেছে দেখে একটু বেজার হলেন তিনি।
রুমেশা একবার বাবার দিকে তাকালো। শাফিন এসে দেখে বাবা খুশি হননি দেখে মনটা খারাপ হলো ওর। শাফিন বাইকটা একপাশে পার্ক করে রেখে শামসুলের কাছাকাছি এসে খুব হাসি হাসি মুখ নিয়ে কুলুশ বিনিময় করলো। কিন্তু শামসুল কোনোরকম মাথাটা নাড়িয়ে আবার রুমে চলে গেলেন। শাফিনের মুখে হাসি হাসি ভাবটা হঠাৎ করে নিভু নিভু হয়ে গেল। কিন্তু রুমেশের সাথে সাথেই ওকে ইশারা করে মন খারাপ করতে বারণ করলেন। দাঁড়িয়ে আছিস কেন? আয় বস, আমি তোর জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করি। তারপরে নিচু স্বরে বলল, তোর মামার আচরণে কিছু মনে করিস না? ওনার বউ ওনাকে রেখে ঘুরতে গেছে, তাই ওনার মন ভালো নেই। তারপর চোখ টিপ দিয়ে চলে গেল রান্নাঘরে। রুমাইশা কথায় মুখে একটু হাসি এনে ফেলল শাফিন। কিছুক্ষণের মাথায় রুমাইশা চানাচুর, বিস্কুট, কয়েক টুকরো ফল আর চা করে নিয়ে আসলো শাফিনের জন্য। ট্রেটা টি টেবিলের উপর রেখে জিজ্ঞেস করলো, হঠাৎ আমাদের বাড়িতে আসলে যে, কোনো কিছু হয়েছে নাকি? শাফিন প্লেট থেকে চায়ের কাপটা তুলে নিতে নিতে বলল, কেশবপুরে গেছিলাম সোনিয়া ফুপির বাসায়। ফেরার সময় ভাবলাম একটু ঘুরে দিয়ে আসি, তোমাদের সাথে দেখা করে যাই। কিন্তু তোমাকে কাজে বেড়ে জরিনার মতো লাগছে কেন? তাই বলো আগে। রুমাইশা নিজের কোমরে বাঁধা ওড়নার গিটটা খুলতে খুলতে হেসে বলল, রাফসান ভাইয়া আসবে কাল সকালে ট্রেনে 9টায়। মা, বড় খালা আর জুবাইরের সাথে যশোর গিয়েছে খানিকক্ষণ আগে। খালারা এসেছেন দুপুরের দিকে, রাতে থাকবেন। মা যাওয়ার আগে বলে গিয়েছেন ভাইয়ের রুমটা একটু গুছাতেই। জানিসই তো ওর ওসিডি আছে, সব কিছু একদম পারফেক্ট হওয়া চাই। শাফিন চায়ে চুমুক দিতে দিতে বলল, মামি হঠাৎ যশোর গেল এই অসময়ে? গুরুতর কিছু নাকি? আর এই জুবাইর তোমার সেই খালতো ভাই না, যেটা ইতালিতে থাকতো? হ্যাঁ সেই। মায়েরা কেন গিয়েছে আমার ক্লিয়ার করে কিছু বলেনি। কেনাকাটা করতে গেছেন নাকি কিছু, আর একটু ঘোরাঘুরি করবেন। তবে এই জুবাইয়ের শালাকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। শাফিন খাওয়া থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কেন, কিছু করেছে নাকি ও? আরে বলিস না, কেমন করে যেন তাকিয়ে থাকে আমার দিকে, মনে হয় জীবনে মেয়ে দেখেনি। সবসময় কেমন একটা লুচু লুচু নজর। শয়তানটা আগে ভালো ছিল, ইতালি থেকে ফিরে পুরো অসভ্য হয়ে গেছে। শাফিন মাথার ভেতরে কথাগুলো ঢুকিয়ে নিল ভালোভাবে। বাড়ি গিয়ে সোজা ভাইয়ের কাছে নিউজটা দিতে হবে। চাটা শেষ করে কাপটা রেখে দিল আবারও আগের জায়গায়। তারপর রুমেশের দিকে তাকিয়ে বলল, তুমি ওর থেকে দূরে দূরে থাইকো আপু। আর যেহেতু রাতেও থাকবে ওরা, তাই সাবধানে থাইকো। এসব ছেলেরা খুব ধুরন্ধর হয়। রাফসান ভাই বাড়িতে আসলে আর চিন্তা নেই। ভাইয়াটার সামনে যদি এমন কিছু হয় তাহলে ভাইয়া টাইট করে ফেলবে এমন অবস্থা দেখে। প্রতি উত্তরে ওপর নিচ মাথা নাড়ল রুমাইশা। শাফিন একটা পেয়ারা স্লাইড তুলতে তুলতে বলল, আমি আর বসবো না আপু, বেশি দেরি করলে ফিরতে রাত হয়ে যাবে, মা বকবে তখন। তুমি থাকো, মামির সাথে তো দেখা হলো না, নেক্সট টাইম দেখা করব। রুমাইশা বুড়ুকুচকে বলল, এই কেবল 10 মিনিটও হয়নি, এর মাঝে আবারও যাবো করছিস, তাহলে আসলি কেন? শাফিন দুষ্ট হাসি দিয়ে বলল, দেখতে এলাম আমার হবু ভাবিকে। তুমি তো শীঘ্রই আমাদের বাসায় পার্মানেন্ট পার্সন হয়ে চলেছ, তো সেটা তাড়াতাড়ি হও। আমার বয়স হয়ে যাচ্ছে, বাড়িতে এসে চাচু ডাক শোনাও তাড়াতাড়ি। শাফিনের কথায় লাল হয়ে গেল রুমাইশা। ওর বাচ্চা হবে, ওর আর সাফওয়ানের? হাই হাই, কি লজ্জার ব্যাপার। ও আর সাফওয়ান একান্ত সময় কাটাবে একেবারে হালালভাবে। ইস, ভাবলে গা শিউরে ওঠে। শাফিন রুমাইশার এমন মিটিয়ে যাওয়া দেখে হিচকি তুলে হি হি করে হাসলো। তারপর বলল, পিচ্ছি একটু বড় হলে বাইকে নিয়ে ঘুরে বেড়াবো সারাদিন। তোমাদের কাউকে আর তখন লাগবে না ওর, আমি একাই ওর জন্য যথেষ্ট। রুমাইশা শাফিনের মাথায় একটা চাটি মেরে বলল, চুপ কর, আর একটাও কথা বলবি না তুই, বাড়ি যা, তোর মা বকবেন। শাফিন চটি খেয়ে দমে গেল না, উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ডাবল হলে বেশি ভালো হয়, একটা আমার কাছে থাকবে আর একটা অন্যটা তোমাদের কাছে, সবাই খুশি। রুমাইশা ওই দিকে চোখ গরম করে তাকালো। শাফিন সেটা দেখে বলল, ঠিক আছে থাকেন আপনি, আমি গেলাম। আপনি দ্রুত আসবেন আমাদের বাড়িতে, ওই হাতির মতো ছেলেটার দায়িত্ব নিতে হবে, আমার মা আর পেরে দিচ্ছে না। আপনি এলে বড়ই উপকার হয়। এই বলে আবারও একটু হেসে শামসুলের রুমের দিকে গেল। দরজার কাছে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলল, মামা আমি বাড়ি দিকে যাচ্ছি, আপনি যাবেন মামিকে নিয়ে। শামসুল এইবার কথা বললেন, ঠিক আছে সাবধানে যাস, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আবার আসিস তোর মাকে নিয়ে। শাফিন আচ্ছা বলে বাইরে বেরিয়ে যায় বাইকের কাছে।
রুমা এসে এলো ওর পেছন পেছন, গেট খুলে দিল। বাইক নিয়ে সাফিন রওনা দিল নিজ বাড়িতে। শামসুল রুমে বসে রুমের জানলা দিয়ে সাফিনের যাওয়ার দিকে তাকিয়ে দেখছেন। তিনি আছেন মহাবিপদে। রুনিয়াকে অসম্ভব ভালোবাসেন তিনি, সেই সাথে সাফওয়ান আর সাফিনকেও। 16 বছর আগে যেদিন রুনিয়ার হাত জোর করে কান্নাকাটি করেছিল সাফওয়ানের নাম না বলতে, সেদিন শুধুমাত্র সাফওয়ানের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তিনি আয়েশাকে বলেন ব্যাপারটা চেপে যেতে। কিন্তু বোনের উপর অনেক অভিমান হয় ওনার। তারপর সেই ঘটনার কয়েক বছর পর থেকে বোনের সাথে আবার যোগাযোগ করেন তিনি। সাফওয়ানের জায়গায় নিজের রাফসানকে কল্পনা করতেন তিনি সবসময়, যে তিনি রুনিয়ার জায়গায় থাকলে কি করতেন। রুনিয়া যা করেছে তাই করতেন। সাফওয়ান সিঙ্গাপুরে চলে যাওয়ার পর খবরটা তিনি জানতে পারেন আরও 3 বছর পরে। সাফওয়ানের যে বিকৃতি ঘটেছে সেটাও রুনিয়া জানান শামসুলকে। কিন্তু সাফওয়ানের দাদুর করা অপরাধের কথা সেদিন জানতে পারলেন তিনি। সাফওয়ানের বিকৃতির কথা জানার পর থেকেই সাফওয়ানের জন্য খারাপ লাগতে শুরু করলো প্রচণ্ড ওনার। কিন্তু মেয়ের আঘাতের কারণে বারবার হেরে যেতেন। মনের ভেতর থেকে বারবার আওয়াজ আসলেও কখনো খোঁজ নেননি তিনি। সাফওয়ান দেশে আসার পর AM কলেজে জব নিয়েছে। রুনিয়া ফোন করেছিল শামসুলের কাছে, কিন্তু শামসুল অন্য কাজে ব্যস্ত ছিল বলে ফোন তুলতে পারেননি। পরবর্তীতে কল দিবে সেটাও ভুলে গেছেন, যার জন্য রুনিয়া আর দ্বিতীয়বার কল করেনি। বোনটা তার বরাবরই এমনই, নিজের জেদ বজায় রেখে চলে সব সময়। এখনও যেমন চলছেন। সাফওয়ানকে রুমির সাথে বিয়ে দেওয়ার জন্য। বিয়ের বিষয়টা নিয়ে আজ কয়েকদিন ধরে ভাবছেন তিনি। সাফওয়ান ছেলে হিসেবে খারাপ না, বরাবরই প্রচুর প্রোটেক্টিভ ও রুমির ক্ষেত্রে। ছোটবেলায় সাফওয়ান রুমাইশার জন্য কী কী করেছেন, কী অপকর্ম করেছে, তা অনেক কিছুই রাফসানে থেকে শুনেছেন তিনি। ওনার ভয় হতো কবে না জানি ছেলেটা বড় ধরনের কোনো বিপদে পড়ে যায়। কিন্তু এখন সে ভয়টা ভেঙে গেছে। এখন সাফওয়ান নিজেই অন্যদের জন্য একটা বিপদ, ভয়ঙ্কর বিপদ। মেয়েকে সাফওয়ানের কাছে দিবে তার অসুবিধা নেই তাতে, কিন্তু ও যে দাঁতে বিষ। স্বামী স্ত্রীর সম্পর্কে ঘনিষ্ঠ সময় যদি ভুলবশত সাফওয়ান আঘাত করে ফেলে রুমিকে, রুমি যদি আবারও কিছু হয়ে যায়, সেই ভয়ে আঘাতে সাহস পাচ্ছেন না তিনি। কিন্তু সাফওয়ানকে রিজেক্ট করতেও মন সায় দিচ্ছে না। ও যথেষ্ট ভালো ছেলে, যে ছেলে কষ্ট করে বড় হয়েছে, জীবনে কঠিন সময় একা হাতেই সামলে নিয়েছে, তার কাছে নির্দ্বিধায় মেয়ে দেওয়া যায়। সমস্যা ওই একটা জায়গাতেই, রুমির সেফটি। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেললেন শামসুল। রুমাশা সাফিনকে বিদায় দিয়ে ডাইনিংয়ে দিয়ে হেঁটে নিজের রুমের দিকে যাচ্ছিল। মেয়েকে দেখে ডাকলেন শামসুল। রুমাশা বাবার ডাক শুনে গেল সেদিকে। রুমে ঢোকার পর শামসুল ইশারা করলেন রুমিকে তার পাশে বসতে। রুমাশা বসলো বাবার পাশে। শামসুল আজ কয়েকদিন ধরে ভালোভাবে কথা বলেননি ওর সাথে। এখন নিজ থেকে ডেকেছে দেখে খুশি হলো ও অনেক। শামসুল রুমাশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম গলায় বললেন, তোকে কিছু বলতে চাই। রুমাশা ইশারা করে বোঝালো তাকে বলতে। শামসুল বলতে শুরু করলেন, তুই আমার মেয়ে, অনেক আদরে বলতে গেলে বাবা হিসেবে আমার একটা দায়িত্ব আছে তোর প্রতি। আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করব সেই দায়িত্ব পালনের। আমি সারা জীবন ভেবেছি তোর জীবনসঙ্গী নির্বাচনের ভয়টা তোর উপরই ছেড়ে দেব, কারণ সংসারটা আমি করব না বা তোর মা করবে না, করবি তুই। তাই বিয়ে শাদীর ক্ষেত্রে তোর মতামতে কেবল সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। রুমাশা মনোযোগ দিয়ে বাবার কথা শুনছে। একটু বিরতি দিয়ে শামসুল আবারও বললেন, সাফওয়ানকে আমি আমার ছেলের মতো করেই দেখেছি ওর ছোটবেলা থেকে। ও সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছিল। রুনিয়ার পরে সবথেকে বেশি খুশি হয়েছিলাম আমি সেই দিন। এমন না যে আমি ওকে এখনও অপছন্দ করি। ওর ব্যক্তিত্ব, দায়িত্ববোধ, পসেসিভনেস, সামর্থ্য সব দিক থেকে অনেক এগিয়ে অন্যদের থেকে। সেই হিসেবে পাত্র হিসেবে ও মোটেও খারাপ না। ও যদি স্বাভাবিক থাকতো, অন্য 10টা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতো, তাহলে আমি কোনো আপত্তি থাকতো না ওর সাথে তোকে বেঁধে দিতে। কারণ রুনিয়া তোকে মেয়ের মতো করে যত্ন করে। তখন আর কোনো চিন্তা থাকতো না আমার। মেয়ে কোথায় আছে, পড়েছে, কি করছে, খেয়াল রাখছে, শাশুড়িবাড়ি কেমন কি করবে, কিছু ভাবতে হতো না। সব দিক থেকে চিন্তামুক্ত থাকতাম আমি। কিন্তু সাফওয়ান তো অস্বাভাবিক। আমি জানি না তোদের ভেতরের সম্পর্ক কেমন, কতখানি গভীর। আমি আরও জানতে চাই না এগুলো। আর সেদিন যা বলেছি সেগুলো রাগের মাথায় মন থেকে বলিনি। এখন তুই আমার
দিকটা থেকে আরও কিছু ভেবে দেখ, নিজের দিক থেকেও ভেবে দেখ যে তুই ওর সাথে ভালো থাকতে পারবি কি না। তোর যদি কোনো সমস্যা না হয়, তুই যদি মানিয়ে নিতে পারিস ওর সাথে, যদি ওর সাথে ভালো থাকতে পারিস, তাহলে আমার আর কোনো আপত্তি নেই। তোর মাকেও আমি বুঝিয়ে বলবো, কিন্তু তুই আগে ভেবে দেখ ভালোভাবে, ভেবে আমাকে জানা। রুনিয়াকেও আমি কম বেশি অনেক কথাই শুনিয়েছি সেদিন, ওর সাথে কথা বলা দরকার, কিন্তু সেটা তুই তোর সিদ্ধান্ত জানানোর পরই বলবো। শামসুল থামলেন কথাগুলো বলে। রুমাইশার চোখে মুখে আনন্দের ঝিলিক দিয়ে উঠল, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। শামসুল সেটা দেখে তারপর বললেন, ভেবে দেখ আরও একবার, সময় নেই, সকালে জানাস আমাকে। তোর ফুপ্পি রাগ করে আছে আমার ওপর, ওকে অত কথা বলায়। ওর সাথে কথা বলে মিটমাট করতে হবে সব। বাবার এমন সুন্দর মন মানসিকতা রুমেশের মন ছুঁয়ে গেল। ও বিছানা থেকে উঠে দাঁড়িয়ে শামসুলের উদ্দেশ্যে আচ্ছা বাবা বলে নিজের রুমের দিকে পা বাড়ালো। রুমে গিয়ে দরজাটা লক করে আনন্দে লাফালাফি করতে লাগলো। আর কোনো অসুবিধা রইল না ওর জীবনে। বাবা রাজি মানে মাও রাজি, আর বাবা মা দুজনে রাজি মানে রাফসান ভাইও রাজি। এর থেকে খুশির খবর আর কি হতে পারে। সাফনকে এখনই খবরটা দেওয়া দরকার যে বাবা প্রায় রাজি। ওকে ভাবার সময় দিয়েছে 12 ঘন্টা। ফোনটা তুলে সাফনকে মেসেজ দেওয়ার জন্য ফোনের সুইচ টিপল। ফোনের স্ক্রিনে আগে থেকেই সাফনের মেসেজের নোটিফিকেশন এসে বসে আছে। দেখে আরও খুশি হলো, কিন্তু মেসেজটি ওপেন করতেই খুশি বদলে দ্বিধা এসে ভর করলো ওর মনে। সাফন লিখেছে, তুই যদি কখনো জানতে পারিস যে আমি তোর থেকে কিছু লুকিয়েছি, আর সেটা যদি গুরুতর কিছু হয়, তাহলে কি তুই আমাকে ছেড়ে চলে যাবি? বন্ধুরা, কথার মাঝখানে হচ্ছে একটু একটু প্রবলেম হয়েছে, তোমরা একটু কষ্ট করে ওইগুলো ম্যানেজ করে নিও, কারণ আমি একসাথে 5টা পর্ব এডিট করি, তারপরে ওই 5টা পর্ব দিয়ে 2টা ভিডিও বানিয়ে তারপর আপলোড দেই। আর একসাথে হচ্ছে অনেকক্ষণ যাবত যদি ভয়েস দেই, তো একটু একটু ভুল হতেই পারে। আর 14 থেকে 15 মিনিটের ভেতরে যদি একটু একটু ভুল হয়, ওইটা আবার পুনরায় ডিলিট আবার এডিট, এগুলো করতে করতে না অনেকটা টাইম নষ্ট হয়। আর আমার হাতে হচ্ছে মানে এখন অতটা টাইমও নেই। 18 তারিখ হচ্ছে আমার টেস্ট পরীক্ষা, এর জন্য অনেকটাই ব্যস্ত। দেন হচ্ছে কলেজ, আমার টিচার, আমার পড়াশোনা, তার উপরে হচ্ছে ভিডিও এডিট, মানে এগুলো সামলাতে সামলাতে অনেকটা টাইম চলে যায়। যাই হোক, তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। থ্যাংক ইউ।